আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আগামী 12ই ফেব্রুয়ারি যদি সত্যি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে সেই নির্বাচন আসলে নিয়ন্ত্রণ করবে কারা বা কোন শক্তি? যেমন এর উত্তরে আমাদের সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আমারই একটি পডকাস্টে তিনি মন্তব্য করেছেন, এই নির্বাচন আসলে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। কেমন? আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে যান, সেক্ষেত্রে দলীয় একটি নির্দেশনা থাকবে কোন দলকে ভোট দিতে হবে, বিএনপিকে নাকি জামায়াতকে। তো সেক্ষেত্রে ভোটের ফলাফলের ক্ষেত্রে একটি প্রভাব বিস্তার করবে আওয়ামী লীগের ভোটাররা। আবার যদি ভোট দিতে না যান, এক অর্থে নির্বাচন বয়কট করেন, সেক্ষেত্রে ভোটের উপস্থিতির হার একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক পরিমণ্ডলে, খুব স্বাভাবিক। কিন্তু আমি এই বিষয়টিকে, সাংবাদিক মাসুদ কামালের এই মন্তব্যটিকে অনেকখানি সমর্থন করি, মোটামুটি একমত। তবে বরাবরই আমি যে কথাটি বলে আসছি তা হচ্ছে, অন্যান্য আর সব নির্বাচনের মতোই এবারের নির্বাচনও নিয়ন্ত্রণ করবে বিদেশি শক্তি। সেটি যুক্তরাষ্ট্র হোক, ভারত হোক, ইউরোপীয় ইউনিয়ন হোক, বা জাতিসংঘেরও নানান ধরনের মন্তব্য হোক, যেভাবে হোক, এখনও আমাদের নির্বাচনগুলো, আমাদের ভাগ্য বিদেশি শক্তির উপরে নির্ভরশীল। আপনাদের একটি বিষয় মনে করিয়ে দিই, 2024-এর 7 জানুয়ারির যে তুমুল বিতর্কিত এবং ন্যাক্কারজনক নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, তার 3 দিন পর 10 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন একটি বিবৃতি দিয়েছিল নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে। সেই বিবৃতিতে বড় সব রাজনৈতিক দল অংশ না নেওয়ায় নির্বাচনে দুঃখ প্রকাশ করা হয়েছিল এবং 7 জানুয়ারি নির্বাচনে হওয়া অনিয়মগুলোর পূর্ণাঙ্গ তদন্তের আহ্বানও তারা জানিয়েছিল। বিবৃতিতে কি বলা হয়েছিল, একেবারে কোট আনকোট, 7 জানুয়ারি ছিল রোববার, তাই সেখানে উল্লেখ ছিল যে গত রবিবার বাংলাদেশে যে সংসদীয় নির্বাচন হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন তা লক্ষ্য করেছে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তিতে ইইউ ও বাংলাদেশের যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব তা পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে ওই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ না নেওয়ায় ইউরোপীয় ইউনিয়ন দুঃখ প্রকাশ করছে। ইউরোপীয় ইউনিয়ন এই বিবৃতি দেওয়ার আগে 7 জানুয়ারির পরপরই আলাদা আলাদা বিবৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। তারা কি বলেছিল? তারা বলছিল যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড মেনে অনুষ্ঠিত হয়নি বলে তারা মনে করে। এবং এই যে মানদণ্ড বলতে আন্তর্জাতিক মানদণ্ড বোঝানো হয়েছে, সেই মানদণ্ডের অন্যতম পরিমাপক কি ছিল? তারা যেটি বরাবরই সবসময় বলে আসছিল, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। অংশগ্রহণমূলক বলতে অন্তত বিশেষ বিশেষ বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। তৎকালীন বাংলাদেশে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের যে দৌড়ঝাঁপ, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার যে পরামর্শ বা বিভিন্ন ধরনের আলোচনা, সেখান থেকে দুটো বিষয় ছিল। একটা হচ্ছে ওই নির্বাচনে যেভাবে হোক বিএনপি সহ অন্যান্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা, অথবা তা না করতে পারলে যাতে এ ধরনের নির্বাচন না হয়, সেটাই তো করা হয়েছিল। কিন্তু কিন্তু এখন এসে তারা কি বলছে? এখন এসে তারা সম্পূর্ণ ভুল পাল্টে দিয়ে আসছে। জাতিসংঘ থেকে শুরু করে পশ্চিমা রাষ্ট্রগুলো, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন, তারা কি বলছে যে আমাদের দৃষ্টিকোণে অন্তর্ভুক্তিমূলক অর্থ হচ্ছে বা অংশগ্রহণমূলক অর্থ হচ্ছে বাংলাদেশের সব সামাজিক দলের অন্তর্ভুক্তি। সামাজিক দল, রাজনৈতিক দল বলছে না। যেমন নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু এবং আঞ্চলিক দল। অংশগ্রহণমূলক বলতে আমরা বুঝিয়েছি বিশ্বাসযোগ্য ভোটারের উপস্থিতি। শেখ হাসিনা যে কথাগুলো বলতেন তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপি আসবে না, তাহলে অংশগ্রহণমূলক কীভাবে হয়, সাংবাদিকরা এভাবে প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন যে অংশগ্রহণমূলক বলতে আমি তো জনগণের অংশগ্রহণকে বুঝি। যাই হোক, তো এখন এসে পশ্চিমারা যে অন্তর্ভুক্তি বা অংশগ্রহণমূলক ব্যাখ্যা দিচ্ছে, সেটা কি আগের অবস্থান থেকে সরে এসে নতুন কোনো ব্যাখ্যা? এমন প্রশ্ন করা হয়েছিল ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের যে প্রতিনিধিরা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন তাদের কাছে।
গত রোববার একটি অনুষ্ঠান শেষে, সেখানে প্রতিনিধি দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন ইয়াবস, তিনি বলছেন অন্তর্ভুক্তিমূলক বলতে সবকিছু বুঝিয়েছি, নাগরিকদের ভোট দিতে পারা এবং গণনার স্বচ্ছতা, আর অংশগ্রহণমূলক হচ্ছে আমরা সবাই জানি দলের নিবন্ধন একটি বিষয়। মানে এখন বলছে দলের নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলো একটি বিষয় ইনিয়ে বিনিয়ে বলছে। তবে তিনি বলছেন যে আমরা জানি বিষয়টি বাংলাদেশে ঐতিহাসিকভাবে একটি জটিল বিষয়, বিশেষ করে জাতীয় সমঝোতা ও বিচারের মতো বিষয়গুলো রয়েছে। আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না। নির্বাচনে ভোটার উপস্থিতি যদি এটি প্রভাব ফেলে তবে তা আমরা আমলে নেব। মানে তারা একেবারে সুর চেঞ্জ করে দিল। এর আগে আপনাদের মনে আছে যে 2025 সেপ্টেম্বরের সম্ভবত 4 তারিখে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের গুইন লুইস, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গ এড়িয়ে এই নির্বাচন সম্পর্কে যে মন্তব্যটি করেছিলেন তা কেমন ছিল? তিনি বলছিলেন যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনকে সহায়তা ও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে। অর্থাৎ এখানে অংশগ্রহণমূলক শব্দটি নেই। পিটার হাস যখন খেয়ে না খেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছিলেন 7 জানুয়ারি নির্বাচনের আগে, তখন থেকেই একটি মন্তব্য আমি করে আসছি, যারা আমার ভিডিও নিয়মিত শোনেন নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের, বা এখনো বলি, পশ্চিমারা কখনো নিজের খেয়ে বনের মোষ তাড়ায় না। তারা যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছিল এটির পেছনে অবশ্যই কোনো কারণ আছে। কারণগুলো তো পরে দেখা গেল তারা আওয়ামী লীগের পতন চায় বা আওয়ামী লীগকে হারাতে চায়। এখন যেমন তারা অংশগ্রহণমূলক নির্বাচনের সংখ্যা পরিবর্তন করেছে, তখন ধরে নিতে হবে এবারও বাংলাদেশের নির্বাচনে তাদের প্রভাব বিস্তার তারা করতে চাইছে, বিশেষ উদ্দেশ্য তাদের রয়েছে। একই কথা বলা যায় অবশ্যই ভারতের ক্ষেত্রেও। এখন কি ধরনের প্রভাব? জামাত সহ এনসিপি তারা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির কাছে, মানে পর্যবেক্ষক দলের প্রতিনিধির কাছে বলেছে যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, আরও অনেক ধরনের অভিযোগ তাদের কাছে যাবে, তারা পর্যবেক্ষণ করবে এবং নিশ্চয়ই একটা মেকানিজম আছে। নির্বাচন একটি চাই, হয়তো এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, ভারত সবাই চায়, কিন্তু সেই নির্বাচনের রাষ্ট্রগুলো বা পশ্চিমা শক্তি বা এদিকে ভারত যাই বলে না কেন, তারা তাদের মতো করে পছন্দসই দল যাতে নির্বাচনে জয়ী হতে পারে সে চেষ্টাই করবে, এবং তার নানান ধরনের মেকানিজম, তার নানান ধরনের প্লট অবশ্যই তাদের পরিকল্পনায় রয়েছে। মুদ্রা কথা, এই নির্বাচন আর সুষ্ঠু, নিরপেক্ষ কিংবা অংশগ্রহণমূলক যেটিই বলি না কেন, কোনোটাই হচ্ছে না। যদি কিনা হয়, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, ভারত কি আগেভাগেই বুঝে ফেলেছে বাংলাদেশের আগামীর ক্ষমতার ঠিকানা? এজন্যই কি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দিন কয়েক আগে বাংলাদেশে এসে কেবল তারেক রহমানের সঙ্গে বৈঠক করেই ভাবলেন অ্যাসাইনমেন্ট কমপ্লিট? কূটনীতিতে স্বাভাবিক নিয়ম ভাঙার এই সফর কি বার্তা দিচ্ছে, এটি নিয়ে আজকে কথা বলতে চাই। নিয়ম ভাঙার সফর কেন বলছি? ঢাকায় কূটনৈতিক চর্চা অনুযায়ী মন্ত্রী পর্যায়ের সফরকারী ব্যক্তি, মানে বিদেশের কোনো অতিথি যখন বাংলাদেশে আসেন, তারা বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন। এটি একটি রেওয়াজ, রীতির মতো। এটির ব্যত্যয় ঘটেছে এবার। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর 31 ডিসেম্বর শুধু বিএনপি প্রধান তারেক রহমানের কাছে দিল্লির বার্তা দিতে, নরেন্দ্র মোদীর চিঠি দিতে, শোক বার্তা দিতে ঢাকা সফর করেছেন। এটা স্পষ্ট হয়ে যায় জয়শঙ্কর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ না চাওয়ায়। যারা আসেন তারা চান সাধারণত, এটি রেওয়াজ। এছাড়া যারা মনে করছেন জয়শঙ্কর কেবলই এসেছিলেন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে, তারা প্রকৃত সত্য অনুসন্ধান করছেন না বলেই মনে করি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক যে সম্পর্ক, মানে গত কিছুদিনের যে সম্পর্ক 18 মাসের, সেই প্রেক্ষাপটে আপনার কি মনে হয় এটা কেবলই সৌজন্য এবং মানবিক সফর ছিল? বিষয়টি আসলে এতটা সরল নয়, বরং বলতে পারেন এখান থেকেই শুরু হয়েছে দিল্লির নতুন কূটনৈতিক হিসাব। টানা 15-15.5 বছর ভারত যে সম্পর্ককে সোনালী অধ্যায় বলেছে, শেখ হাসিনার সরকারের পতনের পর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে দিল্লি যে পুরোপুরি আস্থায় নেয়নি, এটা তো তারা কখনো লুকায়নি এবং এটা আমরাও দেখছি। কিন্তু এখন রাজনৈতিক বাস্তবতা বদলেছে। দিল্লিও ভালোভাবে উপলব্ধি করছে বাংলাদেশে ক্ষমতার সমীকরণ ঠিক আগের মতো নেই, মানে গত 18 মাসের মতো 17 মাসের মতো নেই, ক্রমশ এটি পরিবর্তিত হচ্ছে। এমন বাস্তবতার মাঝে এস জয়শঙ্কর ঢাকায় এলেন, অন্য দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন, আরো যারা এসেছিলেন ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, এসব দেশ থেকে, বিশেষ করে পাকিস্তানের স্পিকারের সঙ্গে নিজে থেকে এগিয়ে গিয়ে হাত মেলালেন, নিজের পরিচয় দিলেন এবং প্রয়োজনীয় টুকটাক আলাপ সেরে নিলেন। এটি নিয়ে ভারতে আলোচনা চলছে, পাকিস্তানেও চলছে যে এটির পরের ধাপ কি। যাক, ওই আলোচনায় যাচ্ছে না। নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তারেক রহমানকে লেখা চিঠিতে দুই দেশের সম্পর্কের নতুন সূচনার সম্ভাবনার দিক উল্লেখ করেছেন ওই চিঠিতে। কিন্তু অনেক কূটনীতিক বলছেন নতুন সরকার এলেই রাতারাতি সব সমস্যা মিটে যাবে, সমাধান হয়ে যাবে। বিষয়টা আসলে এমন সরল নয়। কূটনৈতিক মহলে একটা ব্যাখ্যা অবশ্য জোরালো। সেটা কি, যে ভারত বুঝে গেছে আসন্ন নির্বাচনের পর বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে বিএনপি আসতে পারে। সেই বাস্তবতা মাথায় রেখেই দিল্লি আগে ভাগে ব্রিজ বা সেতু তৈরি করছে, অর্থাৎ ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে নতুন সরকারেরও তো কিছু করণীয় আছে, তাই না? বৈদেশিক সম্পর্কের নানা ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে নতুন সরকারকেও। বিশেষ করে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এর পাশাপাশি প্রতিবেশী এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্কে ভারসাম্য রাখার বিষয়টি হয়ে উঠবে বেশ চ্যালেঞ্জিং, যেই সরকারে আসুক না কেন। কারণ বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের দিকে শুধু আমাদের দুদেশের তাকালেই চলবে না, আন্তর্জাতিক মহলও এদিকে নজর রাখবে। এটি কিন্তু মাথায় রাখতে হবে। রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার কোজিন ঢাকা ও দিল্লির মধ্যকার উত্তেজনা কমিয়ে আনার উপর গুরুত্ব দিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন কয়েকদিন আগে, আপনারা শুনেছেন। আপনার কি মনে হয় মস্কোর নির্দেশনা ছাড়া তিনি এমন কথা বলেছেন? তার মানে গোড়া শিকড় আরো গভীরে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা করতে চাই। এর ভিতরে একটি হতে পারে সীমান্ত হত্যা। সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিক হত্যা এখনো বন্ধ হয়নি। গত 18 মাসেও এত ভারত বিরোধী আমরা কথা বলেছি, হুঙ্কার দিয়েছি, কিন্তু বন্ধ হয়নি। 2025 সালেও 2024 সালেও সীমান্তে, আসলে 2025ই হবে, 2025 সালেও সীমান্তে বিএসএফ সহ ভারতীয়দের হাতে বাংলাদেশের প্রায় 34 জন নাগরিক খুন হয়েছেন। এক্ষেত্রে কেবলই প্রতিশ্রুতি শুনেছি আমরা, এটা আর হবে না, পতাকা মিটিং, নানান কিছু, বাস্তবে কোনো পরিবর্তন আসেনি। প্রশ্ন হলো, দিল্লি কি নতুন রাজনৈতিক সমীকরণে এই ইস্যুতে, মানে সীমান্ত হত্যার ইস্যুতে বাস্তব পরিবর্তন আনবে? তাদের মানসিকতায়, তাদের কার্যক্রমে পরিবর্তন আনবে, নাকি পুরনো অবস্থানই বহাল থাকবে? এরপর আসুন গঙ্গার পানি বন্টন চুক্তি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন 2026 সালে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এই চুক্তি যদি নবায়ন না হয় তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চল বড় সংকটে পড়বে। কিন্তু দিল্লি এখনো চুপ। এই নীরবতা কি চাপ তৈরির কৌশল, নাকি নতুন সরকারের সঙ্গে দর কষাকষির প্রস্তুতি? এটি আর দিন কয়েক পরে, নির্বাচনের পরেই বোঝা যাবে। এরপরে আসুন সংখ্যা লঘু ইস্যু এবং মাইনরিটি কার্ড, এটা একটু দেখি।
ভারত নিয়মিতভাবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ইস্যু সামনে আনে। একেবারে অতি সম্প্রতি আপনারা কয়েকটি ঘটনা দেখেছেন, শুনেছেন, এটি নিয়ে তারা যা করেছে। বাংলাদেশের বিশ্লেষকদের মতে এটা দিল্লির অভ্যন্তরীণ রাজনীতির হাতিয়ার, মানে এটিকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। নতুন সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কি এই কার্ডই ব্যবহার করবে ভারত, এটিও বোঝা দরকার। স্থানীয় বিশ্লেষকরা মানে বাংলাদেশের বিশ্লেষকরা মনে করছেন ভারত নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ইস্যুটি মাইনরিটি কার্ড হিসাবে বাংলাদেশের উপর চাপ তৈরির জন্য সবসময় খেলে থাকে। অথচ ভারতে মুসলমান সহ সংখ্যালঘুদের সঙ্গে কেমন আচরণ করা হয় এই প্রশ্ন ঢাকার রাজনৈতিক সরকারগুলো বা ঢাকার বিশ্লেষকরা অতীতে এড়িয়ে গেলেও অন্তর্বর্তী সরকার বিষয়টি সামনে এনেছে। যাই হোক না কেন, তারা কথা বলেছে। তাই ধর্মভিত্তিক দলগুলোর তৎপরতার মুখে দুই দেশের সরকার ভবিষ্যতে কি কৌশল নেয় তার উপর অন্যরা অবশ্যই নজর রাখবে। এবার দেখি নির্বাচন ও রাজনৈতিক ইসলাম, মানে ধর্ম নিয়ে যে একটা রাজনীতির টানাপোড়েন আছে আমাদের। ভারতীয় অনেক বিশ্লেষক আজকাল প্রকাশ্যেই বলছেন বাংলাদেশে ইসলামপন্থী সহিংসতা ঠেকাতে সব রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে চায় দিল্লি। তাদের থিঙ্ক ট্যাঙ্কের এসব কথা বলছেন বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে। এই প্রেক্ষাপটে কেবল তারেক রহমানের সঙ্গে বৈঠক কি এই কৌশলেরই অংশ, নাকি অন্য কোনো পরিকল্পনা আছে, এটি সময় লাগবে আরো পরিষ্কার হতে। চীন পাকিস্তান ফ্যাক্টর। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে পাকিস্তানের তৎপরতা অনেক বেশি বেড়েছে। অন্যদিকে চীনও আছে এই প্রবাহের ভিতরে, তবে নীরবে কিন্তু গভীরভাবে এবং বিশেষ কৌশলে, অর্থনৈতিকভাবে। ভারত ভালোভাবে জানে বাংলাদেশ যদি চীন পাকিস্তান বলয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে তাতে দিল্লির কৌশলগত ক্ষতিই বেশি। এখন দেখি যে তারেক রহমানের বার্তা কি। তাকে যেহেতু উদীয়মান নেতা, নতুন নেতা মনে করা হচ্ছে, তিনি কি ভাবছেন? নির্বাসন থেকে ফিরে 17 বছর পর ফিরে এসে প্রথম বক্তৃতায় তারেক রহমান বলেছিলেন আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রে ধৈর্য ধরতে হবে। এ প্রসঙ্গে কূটনীতিকরা বলছেন এই বক্তব্যে শুধু ভারতের নয়, চীন, যুক্তরাষ্ট্র সব ধরনের আধিপত্যবাদেরই ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ তারেক রহমান স্পষ্ট করেছেন তিনি একক কোনো বলয়ের রাজনীতি করবেন না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে ভারসাম্য ভিত্তিক, কারো ছায়ায় নয়। এটি উত্তম, কতটুকু ধরে রাখতে পারবেন সেটি হয়তো বিষয়। ভারতের দিক থেকে তিনি বলছেন আঞ্চলিক আধিপত্যবাদ যদি ধরি, চীনের দিক থেকে হচ্ছে অর্থনৈতিক আধিপত্যবাদ এবং যুক্তরাষ্ট্রের দিক থেকে বৈশ্বিক আধিপত্যবাদ সহ সব ধরনের আধিপত্যবাদের ইঙ্গিত আছে তারেক রহমানের এই বক্তব্যে। তাহলে উপসংহার কি? একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশ আর আগের মতো একতরফা সম্পর্কের পথে হাঁটবে না। জনগণের ভিতরে সেই পরিবর্তনটা এসেছে। তাই নতুন সরকার এলে দিল্লিকেও দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। প্রশ্নটা এখানেই, তারেক জয়শঙ্কর বৈঠক থেকেই কি দিল্লির নতুন কূটনৈতিক হিসাবটা শুরু হলো? এটি ভাবতে হবে। কূটনীতিকরা বলছেন ঢাকায় নতুন সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কিভাবে রক্ষা করবে, নতুন সরকার যখন আসবে তারা কিভাবে চলবে সেদিকে নজর রাখবে ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। একইভাবে ভারত এবং চীনের মধ্যে সম্পর্কে ভারসাম্য কিভাবে বজায় রাখা হয় বা সেদিকেও নজর রাখবে আন্তর্জাতিক মহল। আরেকটি বিষয়, স্থানীয় কূটনীতিকরা বাংলাদেশের কূটনীতিকরা মনে করেন নির্বাচনের পর নবনিযুক্ত সরকার প্রধান ভারত, পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় সফরের জন্য কোন দেশটি বেছে নেন তার উপর নজর রাখবে প্রতিবেশী দেশগুলো সহ আন্তর্জাতিক মহল। কারণ এটি একটি পরীক্ষার মতো, লিটমাস টেস্টের মতো। এ থেকেই আন্তর্জাতিক মহল বুঝে যাবে, সংকেত পাবে বাংলাদেশ বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রাধিকারগুলো
কি ঠিক করছে। এছাড়া এলডিসি উত্তরণের ইস্যু রয়েছে সামনে, রোহিঙ্গা সংকট আছে একটা বিস্ফোরার মতো, এটা নতুন সরকারকে অ্যাড্রেস করতে হবে। এটি বেশ চ্যালেঞ্জিং একটি বিষয়। এছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপের যে দেশগুলো আছে, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি সহ বিভিন্ন দেশের সঙ্গে স্থিতিশীল, দীর্ঘমেয়াদী, টেকসই আস্থার সম্পর্ক গড়তে হবে। কারণ রপ্তানি বাড়ানো, এফডিআই পরিবেশ সৃষ্টি, দুর্নীতি হ্রাস, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নাগরিকদের মানবাধিকারের সুরক্ষা, সুশাসন, সুবিচার নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয় আসবে চ্যালেঞ্জ হিসাবে। আমি বিশ্বাস করি বিদেশিরা এসব দিকেও নজর রাখবে। এছাড়া নতুন সরকারকে অভ্যন্তরীণ অনেক সংস্কার করতে হবে। এটি প্রতিশ্রুতির একটি বিষয় আছে, চাহিদা দাবির বিষয় আছে। এই সব কিছুর আলোকে বাংলাদেশ পথ হাঁটবে যদি যথাযোগ্য নেতৃত্ব নিশ্চিত করা যায় বা পাওয়া যায়, নয়তো আর বলতে চাই না। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ভারত কি সত্যি তার বাংলাদেশ নীতি বদলাবে, নাকি শুধু পরিস্থিতি বুঝে চাল দিচ্ছে, সময় ক্ষেপণ করছে? মন্তব্যে লিখুন আপনার মতামত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।